এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 7টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালে 6টা নাগাদ ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে গিয়ে বাসি জামা কাপড় ছেড়ে ছাদে একটু এক্সারসাইজ করছিলাম। পায়েরই ব্যায়াম, পায়ের ব্যথাটা একটুখানি বেড়েছে। আসলে বাড়ির বাইরে কদিন থাকলে একটু তো অনিয়ম হয়েই যায়। প্রত্যেক দিন ঘরে যেভাবে থাকি সেরকমটা তো আর বাইরে গিয়ে হয় না, তাই না? তো সেই জন্য পায়ের ব্যথাটা একটু বেড়েছে। এখন সবাই ঘুম থেকে উঠে পড়েছে, বাসি ঘর বারান্দাগুলো সবটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর তারপরে ছাদে এসেছি, সার্ফের প্যাকেটটা কেটে নিলাম, চাদরগুলো বিছানার তুলেছিলাম, সেগুলো ওরকমভাবেই ওয়াশিং মেশিনে জমে রয়েছে। আগের ব্লগে তোমরা দেখেছিলে আমি সমস্ত চাদর চেঞ্জ করেছিলাম, সেইগুলো ওরকমভাবেই ওয়াশিং মেশিনে রয়েছে। তো জামা কাপড় যা কেচেছিলাম সবটা ঠিকঠাক মতো শুকায়নি, আর না শুকালে মেলবার তো একটু অসুবিধা, সেই জন্য আর কাছাকাছিও করিনি। আজকে সেই জন্য সকাল সকালই ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম। মাম্মামের আজকেও পরীক্ষা আছে, ওর সকালবেলা 8:30 পৌনে 9টা নাগাদ বেরিয়ে যাবে। গতকালকে রুটি করেছিলাম আর আলু ফুলকপি একটু কড়াইশুঁটি দিয়ে তরকারি করেছিলাম, তো 2টো রুটি এক্সট্রা করে রেখেছিলাম, আর তরকারিটা আছে ওটাই গরম করে দিয়ে দেব, ও ওটা খেয়ে আজকে কলেজ চলে যাবে। আগের দিনের ব্লগে তোমরা দেখেছিলে মামামের এই হুডিটা আর এই জ্যাকেটটা কেচেছিলাম। জ্যাকেটটা প্রায় শুকিয়ে গেছে, কিন্তু হুডির যে হাতগুলো আছে সেগুলো এখনও অবধি ভিজে রয়েছে। আসলে বুধবারের ব্লগ ছিল, বৃহস্পতি শুক্র 2 দিন গেছে। তো এই 2টো দিন রোদের তেজটা যে খুব বেশি ছিল তাও নয়, আর সকালবেলা এই দিকটা থেকে ভালো রোদ আসে বলে ঘুম থেকে ওঠার পরেই ছাদে এসে সমস্ত জানলা দরজাগুলো যখন খুলেছি, তখন এই মোটা হুডিটা আর জ্যাকেটটা ওই দিকটার একটা ছোট্ট দড়ি লাগানো আছে, ওইখানটাতে দিয়ে দিয়েছি। মাঝখানে অনেকটা সময় গেছে, মাম্মাম স্নান করে রেডি হয়েছে, ব্যাগপত্র গুছিয়েছে, ওকে আমি রুটি সবজিটা খাইয়ে দিয়েছি, আর ওকে 4 পিস পাউরুটি আর একটু জ্যাম লাগিয়ে ওর টিফিনে দিয়ে দিয়েছি। ও বেরিয়ে গেছে। তারপরে ঘরে এসছি, বিছানাতে ওপরের চাদরটা কোনো রকমে পেতে বালিশ দুটো রেখে দিয়ে রান্নাঘরের কাজে লেগে পড়েছিলাম, কারণ মেয়েটা বেরোবে, সকালের একটু চা বানিয়েছি, সমস্ত কিছু করতে গিয়ে ঘরের বিছানাটা ঠিকঠাক মতো করা হয়নি। তো এখন মাম্মাম বেরিয়ে যাওয়ার পরে বাবুও স্নানে ঢুকেছে, আর আমি রান্নাঘরে ওদিকে ভাত, ডিম সিদ্ধ এগুলো সমস্ত কিছু বসিয়ে দিয়ে এসেছি। আজকে সকালে জলখাবারে আমি আর বাবু আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাতটাই খেয়ে নেব। তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ব্লগটি দেখছো, আমার এই ব্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। মাম্মাম খুব একটা ভাত খেতে পছন্দ করে না। কলেজে যেদিনকে সকাল সকাল বেরোয় 8:30 9টা নাগাদ, সেদিনকেও রুটি তরকারিটা খেয়ে যেতেই চায়, আর টিফিনে রুটি দিই বা পাউরুটি দিই, যাই দিই তাতে কোনো রকম কোনো আপত্তি থাকে না। কিন্তু যেদিনকে দেরি করে বেরোয় সেদিনকে যদি ভাত বানিয়ে দিই, তো মেখে খাইয়ে দিলে পরে তাহলে ওর খুবই সুবিধা হয়। তো হাতে করে সকালবেলা ওরকমভাবে খেয়ে যেতে চায় না। দিন 10 আগে বৃষ্টি ব্লগ থেকে আমার কাছে জানতে চেয়েছিলে আমার ডিশওয়াশারে বাসন মাজার ব্যাপারে, কীরকম ধরনের বাসন ওর মধ্যে পরিষ্কার হয়, কেমন পরিষ্কার হয়, সেই ব্যাপারে কিছু বলার জন্য। তো সেই সময়টাতে আমার বাইরে পুরীতে যাওয়ার একটা তাড়া ছিল, তো সেই জন্য আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারিনি। ভেবেছিলাম বাড়িতে এসে যখন ব্লগ পাবলিশ হবে তার মধ্যেই তোমার প্রশ্নের আমি উত্তর দিয়ে দেবো। একার সংসারে ডিশওয়াশার ভীষণ কাজের জিনিস। বাসন মাজাটা কিন্তু একটা বড় চিন্তার ব্যাপার। অনেক বাসন ডিশওয়াশারে মাজা যায়। আমি সারাটা দিনে একবার ডিশওয়াশার চালাই, সেটা রাত্রিবেলাতে। সারাটা দিন মানে সকালে জলখাবার খাওয়া থেকে শুরু করে চায়ের কাপ প্লেট থেকে শুরু করে সারাটা দিনে যত বাসন হয়, একটা সংসারে তো কম বাসন পড়ে না, তো যত বাসন হয় সবটাই একবারে পরিষ্কার হয়ে যায়। গরম জলে মাজা হয়, হাইজিন মেনটেন করে। যে কোনো হেভি অয়েলযুক্ত বাসন ভীষণ ভালোভাবে পরিষ্কার হয়।
তবে আমি যেমন স্টিলের কড়াইগুলো ইউজ করছি তার কারণ হচ্ছে একটাই, আগে সংসারে প্রথমে আমি অ্যালুমিনিয়ামের কড়াই যেগুলো মানে সিলভারের বাসন ইউজ করতাম, কিন্তু ডিশওয়াশার আসার পর থেকে ওইগুলো আমি সমস্ত কিছু বাদ দিয়ে দিয়েছি। কারণ ওই বাসনগুলো ডিশওয়াশারে দিলে পরে বাসন যে মাজা যাবে না তা নয়, বাসনগুলো দেখতে খারাপ হয়ে যায়। একটা সিলভারের বাটির মধ্যে যদি জল ফোটানো হয় দেখবে বাসনের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। ডিশওয়াশারে বাসনগুলো যেহেতু গরম জলে মাজা হয়, যে কোনো সিলভারের বাসন ডিশওয়াশারের মধ্যে দিলে পরে একটা ওরকম কালো দাগ ছোপ ধরে যায়। সেগুলো কিন্তু পরবর্তীকালে রান্নাঘরে ব্যবহার করলে দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। একমাত্র ওই কারণের জন্যেই আমি সিলভারের বাসন ব্যবহার করা, মানে যেগুলো অ্যালুমিনিয়ামের কড়াই হয়, হাঁড়ি হয়, চায়ের পাত্র, দুধ জাল দেওয়ার ডেকচি, ওইগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। তার বদলে আমি স্টেনলেস স্টিল ব্যবহার করছি। আর একটা জিনিস হচ্ছে হার্ড অ্যানোডাইজড বা ননস্টিকের বাসন ডিশওয়াশারে মাজা যায় না। বাইরের দিকে যে একটা গ্লেজ থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। বাসন দিলে কি পরিষ্কার হবে না তা নয়, বাসন খুব ভালোভাবে পরিষ্কার হবে, কিন্তু যে একটা বাইরে লসি ভাব থাকে বাসনের গায়ে, অ্যানোডাইজড বাসনের গায়ে, সেগুলো একদম নষ্ট হয়ে যায়, ম্যাট হয়ে যায়। তো সেই জন্যই আমি সিলভারের বাসন আর হার্ড অ্যানোডাইজডের বাসন ডিশওয়াশারে দিই না। বাকি স্টেনলেস স্টিলের, কাঁচের আর যেগুলো হিটপ্রুফ যে প্লাস্টিকগুলো হয়, এই সমস্ত কিছু আমি ডিশওয়াশারে দিই। এমনকি আমার চাকি বেলনিটাও দিয়ে দিই। যে কোনো বাসন যদি পুড়ে যায় সেগুলো ডিশওয়াশারে পরিষ্কার হয় না। পোড়া যে কোনো বাসন আমরা কি করি, স্টিল উল দিয়ে ঘষে মেজে পরিষ্কার করি। আর মেশিনের মধ্যে তো আর ঘষা মাজার ওরকম ব্যবস্থাটা তো থাকে না, তাই না? তো সেই ক্ষেত্রে করি কি, আমার যদি কোনো কড়াই পুড়ে যায় আমি মেশিনে দিয়ে দিই, পরিষ্কার হয়ে আসার পরে গরম গরম অবস্থাতেই আমি স্টিল উল দিয়ে হালকা হাতে একটুখানি ঘষে নিলেই খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। রান্না বান্না তো সব দিন সমান মতো হয় না, তাই না? কোনো দিনও যদি কড়াইটা একটু বেশি ব্যবহার হয় বা একটু ফ্লেমটা বেড়ে যায়, বাসন পুড়ে যেতেই পারে, এটা সবারই হয়। তো সেই ক্ষেত্রে করি কি, ওই রকমভাবে নয় আগে স্টিল উল দিয়ে ঘষে পরিষ্কার করে পোড়া দাগটা উঠিয়ে দিয়ে মেশিনে দিই, আর তা না হলে মেশিন থেকে বের করে তারপরে পোড়া দাগটা ওঠাই। কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়া একার হাতে সংসার পরিচালনা করার ক্ষেত্রে ডিশওয়াশার ভীষণ দরকারি জিনিস। আশা করি বৃষ্টি ব্লগ থেকে তুমি যে বন্ধু আমাকে কমেন্ট করেছিলে, তোমার যা প্রশ্ন ছিল সবটার উত্তরটা আমি ঠিক মতো দিতে পেরেছি। আজকের ব্লগটা যদি তুমি দেখে থাকো আর তোমার প্রশ্নের যদি ঠিকঠাক মতো তুমি উত্তর পেয়ে থাকো, তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে একবার জানিও। তোমাদের সাথে গল্প করতে করতে সংসারের অনেক কটা কাজ সেরে ফেললাম। জামা কাপড়গুলো মেলা হয়ে গিয়েছে, আর শীতের যতগুলো জামা কাপড় একটু একটু করে কেচে কেচে এক জায়গায় জমিয়ে রেখেছিলাম সবটা ব্যাগে ভরে নিলাম। এরকমভাবে ব্যাগে ব্যাগেই জামা কাপড় ভরে নিয়ে আমি ওপরে বক্সে তুলে রাখি, যাতে প্রয়োজনের সময় ব্যাগটা ধরে টেনে নামালে পরেই সমস্ত কিছু একসাথে হাতের কাছে পেয়ে যাই। পেঁয়াজ, আদা, লঙ্কা, টমেটো দিয়ে আর আলু দিয়ে গলদা চিংড়ি এনেছিল, সেই চিংড়ির কষা বানালাম। কুলের টক বানিয়েছি, আর পরশু দিনকে আলু পোস্ত বানিয়েছিলাম, সেই আলু পোস্ত বেশ খানিকটা রয়েছে। ভাত তো সকালবেলাতেই হয়ে গেছে। তো এই হচ্ছে আজকে দুপুরবেলার মেনুতে আছে। এবারে গ্যাসের ওভেন, কাউন্টার টপ প্রত্যেক দিনের মতো তো পরিষ্কার করতেই লাগে। আজকে একটুখানি সাবান দিয়ে ভালো করে কাউন্টার টপটা পরিষ্কার করে নিলাম। বাঙালি শব্দটার সাথে কোথাও না কোথাও মাছ ভাত কথাটা জড়িয়ে আছে। কথাতেই আছে না, মাছে ভাতে বাঙালি, যেখানেই যাই পাতে মাছ চাই। আমি এই কথাটা এই প্রসঙ্গে বলছি, আজকে বাড়িতে আমি গলদা চিংড়ি বানালাম। তো বাবুকে আমি জিজ্ঞাসা করলাম গলদা চিংড়িগুলোর দাম কত নিয়েছে। তো আজকে যে সাইজের মাছটা আমি বানালাম, এর থেকে দ্বিগুণ সাইজের মাছ আমি আজকের এই মাছের কেনা দামে আমি কিনেছি। সেটা শুনে নিয়ে আমি আজকে ভাবছিলাম যে কেন পুরীতে মাছের বাজারে মানুষের ঢল নেমেছিল। এখন বেলা 1:30 মতো বাজে, দুপুরের খাবারের সময় হয়ে গেছে। আলু পোস্ত, গলদা চিংড়ি আলু দিয়ে কষা আর কুলের টক। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।